তাহলে আমরা সেলিয়াস মডেল দেখলাম যে সেলিয়াস মডেলে আসলে তিনটা ভেন ডায়াগ্রাম আমরা ইউজ করি, আর্জেন্সি, লেজিটিমেসি এবং পাওয়ার নিয়ে আমরা অ্যানালাইসিস করে স্টেকহোল্ডার। ওকে, এরপর এর সাথে আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্টেকহোল্ডার পারসেপশন, ধারণা আর কি। হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু মানুষকে দেখে বোঝা বোঝা যায় না যে সে আসলে আমাকে নিয়ে কি ধারণা করছে। সেই পারসেপশনটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কখনো এক্সপ্রেস হয় না, কিন্তু হম অনেকে ভাবে যে কি ব্যাপার, এই প্রজেক্টে কাজ হচ্ছে না কেন। যেমন আমরা এই প্রজেক্টে ফেস করতেছি, বেশিরভাগ লোকজনই পার্সেপ্ট করতেছে যে 2-3 বছর পার হয়ে গেল, কোনো কোনো প্রোগ্রেস হচ্ছে না কেন ফিজিক্যাল ওয়ার্কসে। অনেকে বাইরে থেকে কিন্তু কমপ্লেক্সিটিটা বোঝে না। তো আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এবং অন্য পাওয়ার স্কিল ইউজ করে বুঝতে হবে যে সবাই আসলে কি পার্সিভ করতেছে, বা অন্যদের কথা শুনে বোঝার চেষ্টা করতে হবে। এবং সে পারসেপশন যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে স্টেক হোল্ডারে কিন্তু মানে ফেভার বা সাপোর্ট অনেক সময় পাবেন না। ঠিক আছে, তো এই যে আমরা অ্যানালিসিস করলাম এর সাথে সাথে স্টেক হোল্ডার পারসেপশনটাকে বোঝার চেষ্টা করতে হবে। আর স্টেক হোল্ডারের ফিডব্যাক নিতে হবে কিন্তু, হ্যাঁ, পারসেপশন বোঝার জন্য। এবং আমার এই সফট স্কিল গুলো ইউজ করতে হবে। হ্যাঁ, সফট স্কিল বা পাওয়ার স্কিল গুলো ইউজ করতে হবে, ইন্টারপার্সোনাল স্কিল, হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায়, ইন্টারপার্সোনাল স্কিল ইউজ করতে হবে, অ্যাক্টিভ লিসেনার হতে হবে, অন্যদের কথা শুনতে হবে। হুম, ঠিক আছে, এটা একটা খুব ডিফিকাল্টি। অনেকে মনে করি যে আমি শুধু কাজ পারি আর অন্য কেউ কাজ পারে না। অনেক সময় আমরা মুখের উপর বলতে থাকি যে না, হবে না আপনাদের দ্বারা। হ্যাঁ, শুনতে হবে, আসলে শুনে সবাইকে কাজ করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, এবং ইফেক্টিভ কমিউনিকেশন মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে তিনটা অ্যাপ্রোচ বলা হয়েছে। দেখেন যে যারা আমাদের কি স্টেক হোল্ডার, তাদেরকে আমরা কিভাবে কমিউনিকেট করবো, আর অন্য যারা কি স্টেক হোল্ডার ছাড়া যারা বাকি আছে, আদার গ্রুপ অফ স্টেক হোল্ডার, তাদের সাথে আমাদের কিভাবে কমিউনিকেট করা উচিত। আর এছাড়াও আরো গ্রেটার যে কমিউনিটি বা হ্যাঁ আরো যে বড় গ্রুপ, পাবলিক গ্রুপ, তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন। ঠিক আছে, আমাদের প্রজেক্টে যারা কি স্টেক হোল্ডার্স, যেমন আমার পিএমও হচ্ছে আমার কি স্টেক হোল্ডার, ইআরডি হচ্ছে আমার কি স্টেক হোল্ডার। হ্যাঁ, এদের সাথে কিন্তু আমার একদম ঠিক করা আছে যে এই সময় কমিউনিকেট করতে হবে, এই ফর্মেটে কমিউনিকেট করতে হবে। আবার এছাড়া আরো অনেক স্টেক হোল্ডার আছে যারা যারা আসলে ডাইরেক্টলি আমার সাথে কানেক্টেড না, কিন্তু হ্যাঁ বিভিন্ন কাজে তাদেরকে আমার ইনভলভমেন্ট করতে হবে। তো তাদেরকে আমরা রেগুলার ইন্টারভেলে তাদের সাথে আমরা কমিউনিকেশন করবো। আর কি স্টেক হোল্ডারের সাথে একদম ক্লোজলি আমাদের কমিউনিকেট করতে হবে। ঠিক আছে, আর যারা লাস্ট পাবলিক থাকবে তাদেরকে আমরা অন্যভাবে কমিউনিকেট করবো, হয়তো প্রেস কনফারেন্স করে, কিংবা হ্যাঁ ওয়েবসাইটে ইয়া করে, ডিজিটাল পাবলিকেশন করে, এইভাবে আমরা করবো। ঠিক আছে, সো তিন ক্যাটাগরির স্টেক হোল্ডারকে আমরা আসলে তিন ভাবে আমাদের কমিউনিকেট করতে হবে এনগেজ করার জন্য। আর আমরা যেটা বলেছিলাম যে স্টেক হোল্ডার শুধু আইডেন্টিফাই করলে হবে না, আমরা এতক্ষণ কি করলাম, অ্যানালাইসিস করলাম। এখন আসলে আমরা কিভাবে স্টেক হোল্ডারকে এনগেজ করবো তার প্ল্যানিং করতে হবে। দেখেন, আমি একটু যদি ব্যাক করি, স্টেক হোল্ডার রেজিস্টারের ছবিটা মনে আছে, এই যে এটা, দেখেন এটা আমি একটু ক্লিয়ার করে দিই এটা। তাহলে এই যে আমরা যদি এর পাশে দুইটা কলাম লিখি, দেখেন এর পাশে যদি আর দুইটা কলাম দিই, একটা হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। হ্যাঁ, এই স্টেক হোল্ডার রেজিস্ট্রেশন সাথে যে আমি দুইটা কলাম অ্যাড করি, জাস্ট আমি সহজভাবে বলার জন্য, তাহলে কিন্তু সেটা স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান হয়ে যায়। তার মানে এই স্টেক হোল্ডার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এক্সপেকটেশন গুলো আছে, সেটা আমরা কিভাবে মিট করবো, সেটা হচ্ছে এনগেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, বা স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি বলা হয়। তো আমি যদি শুধু দুইটা কলামের সাথে মানে বাড়িয়ে দিই, তাও কিন্তু এটা একটা এনগেজমেন্ট প্ল্যান হতে পারে। যেমন স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান। তার মানে আমরা একটু আগে দেখলাম না যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট, পাওয়ার এবং পিআই ম্যাট্রিক্স ইউজ করে আমরা কি দেখলাম, পাওয়ার ইন্টারেস্ট গ্রিড ইউজ করে দেখলাম যে যারা ক্লোজলি মনিটর করতে হবে, ধরেন এক ধরনের ইয়াতে ক্লোজলি ম্যানেজ করতে হবে, ক্লোজলি ম্যানেজ। আর এক ক্যাটাগরি হচ্ছে আপনার ধরেন স্টেক হোল্ডারকে আমরা পেলাম যে তাকে কিপ ইনফর্ম রাখতে হবে, কিপ ইনফর্ম। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্র্যাটেজি।
যেমন এই স্টেক হোল্ডারটা, এই যে ইউগেন, সে আসলে এই ক্যাটাগরিতে পড়বে, ক্লোজলি ম্যানেজ করতে হবে। এখন আমরা কিভাবে ম্যানেজ করবো, এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। হ্যাঁ, যেমন বড় বড় সিদ্ধান্তে তার সাজেশন নিতে হবে, তাকে সমস্ত মিটিং এ রাখতে হবে। হ্যাঁ, বড় ধরনের কোনো কিছু হলে তাকে কমিউনিকেশন রাখতে হবে, তাকে এসকেলেট করতে হবে। এই যে আপনি অ্যাকশন প্ল্যান গুলো করলেন, এটাই হচ্ছে আমাদের স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। প্রতিটা স্টেক হোল্ডার বা প্রতিটা স্টেক হোল্ডার নিয়ে করা তো একটু মুশকিল। বেটার হচ্ছে ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার নিয়ে করা, যে ইন্ড ইউজারের সাথে আপনি কিভাবে এনগেজ করবেন, কি স্টেক হোল্ডারের সাথে কিভাবে এনগেজ করবেন, পাবলিকের সাথে কিভাবে এনগেজ করবেন। এইভাবে ক্যাটাগরি করে করে আপনি স্ট্র্যাটেজি নিবেন এবং প্ল্যানটা ডিটেল করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। এরপরে এই যে আমি বললাম যে স্টেক হোল্ডারকে আমরা বললাম যে সমস্ত রিপোর্ট তাকে সাবমিট করতে হবে, রিপোর্ট রিপোর্ট দেবো, মান্থলি রিপোর্ট দেবো বা কোয়ার্টারলি রিপোর্ট দেবো। এই যে আমি এখানে তাকে একটা এনগেজমেন্ট প্ল্যানে বললাম, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে এখান থেকে শুরু হবে, যে আমি যে রিপোর্টটা দেব, সেই রিপোর্টটা কাকে দেব, কখন দেব, হোয়েন, হু উইল গিভ, কে দিবে। এটাকে আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সব করতে পারবেন, পারবেন না। কে করবে এটা, কোন ফরম্যাটে যাবে। ঠিক আছে, এই সবগুলো যে আপনি পরে লিখতেছেন, এটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্টেক হোল্ডার রেজিস্টার এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যানিং আসলে হেল্প করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করার জন্য। ঠিক আছে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে আরো কয়েকটা জিনিস থাকে, যেমন কি মেথড আপনি ইউজ করবেন। হ্যাঁ, মেথড মানে আপনি কি ইলেকট্রনিক মিডিয়া ইউজ করবেন, ইমেইল ইউজ করবেন, নাকি আপনি জাস্ট আপনি ওয়েবসাইটে পাবলিশ করবেন বা হার্ড কপি দিবেন। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মেথড। সো আমি যেটা বলতে চাচ্ছি যে স্টেক হোল্ডার রেজিস্টার এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, এই দুইটা থেকে আসলে আমাদেরকে ডিসাইড করতে হয় যে কার সাথে আমরা কিভাবে, কখন, কোন ফরম্যাটে কমিউনিকেট করব, কে করবে। হ্যাঁ, কোন টুল টেকনিক বা কোন টেমপ্লেট গুলো ইউজ হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। তো আমরা সেই কথাটা এখানে বলছি যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান দুইটা কিন্তু বোথ একই সাথে কাজ করবে, একটা থেকে আরেকটা আসলে তৈরি হবে। তাহলে স্টেক হোল্ডার রেজিস্টার, এই দুইটা থেকেই আসলে আমরা ওইটাকে ফুলফিল করার জন্য আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান করি। এবার আমরা কিন্তু একটু কমিউনিকেশনে চলে আসলাম। এতক্ষণ উই আর টকিং অ্যাবাউট স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন এবং কিভাবে এনগেজ করব। এখন আমরা দেখলাম যে এনগেজমেন্ট করার মেইন কাজই হচ্ছে কমিউনিকেশন করা। তো আমাদের তো স্টেক হোল্ডার রেজিস্টার এবং স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান আমাদেরকে হেল্প করবে। এছাড়াও কিন্তু আমাদেরকে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, প্রতিটা স্টেক হোল্ডার ক্যাটাগরি বা স্টেক হোল্ডার নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে কার কি ধরনের ইনফরমেশন লাগে। যেমন আমরা বললাম রাজুক আমার একটা স্টেক হোল্ডার, তাহলে তার কি কি ইনফরমেশন লাগবে, কখন লাগবে, কখন দিতে হবে এবং কোন লেভেলে অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ, কারা এটা নিয়ে কাজ করবে, সব আপনাকে তখন তৈরি করতে হবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে। তো কমিউনিকেশন রিকমেন্ড অ্যানালিসিস করতে হবে শুরুতে ওই স্টেক হোল্ডার রেজিস্টার এবং এনগেজমেন্ট প্ল্যানের উপর বেস করে। এবং এছাড়াও যে আরো অন্য ডকুমেন্ট থাকে সেগুলো থেকে আপনি নিবেন। এরপরে দেখতে হবে যে আসলে কোন ধরনের মেথড কোথায় অ্যাপ্রোপ্রিয়েট। তাই না, কমিউনিকেশনে অনেক মেথড আছে না, এগুলো কি আমরা ইউজ করি সবাই? সবাই খেয়াল করেন, এইসব টুল গুলো কি আমরা ইউজ করি? ফেস টু ফেস করি না, ফিজিক্যাল যেগুলো মিটিং, ভিডিও কনফারেন্সিং টুল ইউজ করি। তারপর ফোন, এই যে একটু আগে আমার প্রজেক্ট ডিরেক্টর ফোন দিছিল আমাকে, সো ফোন কল। তারপরে আপনি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা অনেক সময়, ওয়েবসাইটে আমরা পাবলিশ করি। অনেক প্রজেক্টেরই কিন্তু ওয়েবসাইট আছে, আমাদের প্রজেক্টের ওয়েবসাইট আছে যেখানে সবকিছু পাবলিশ হয়। তারপর আমাদের কিন্তু অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের এক একটা কাজে অনেক বড়। ধরেন রাস্তা বানাচ্ছি, 30 কিলোমিটার রাস্তা, সেটারই কিন্তু তার এই অর্ধেকের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আবার একটা চাইল্ড কেয়ার বানাচ্ছি, তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সবসময় কিন্তু কমিউনিকেশন চলতেছে, ইমেলে তো অলওয়েজ হচ্ছে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোন ধরনের গুলো আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, কোন ধরনের টুলস টেকনিক আপনি ইউজ করবেন কোন জায়গাতে। এর বাইরে কি কিছু কি ইউজ করেন? এর বাইরে কি আমরা কেউ কিছু ইউজ করি? তো আমরা মনে হয় মোটামুটি এগুলো সবাই ইউজ করি নাকি? কে আছে কথা বলতেছে না, ঠান্ডা বেশি নাকি?
এই যে ভাই একটু আমরা ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা অনেক পড়ছে। বেশি রেজা ভাই। ঠান্ডা পড়ছে। আসলে একটু ঠান্ডা পড়ছে। আচ্ছা, এই স্লাইডটা দেখেন, এই স্লাইড থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে, হ্যাঁ। সেটা হচ্ছে যে কমিউনিকেশন মেথড, তিন টাইপের মেথড আমরা নর্মালি যখন কমিউনিকেট করি দেখবেন এই তিন টাইপ ক্যাটাগরির মেথড আমরা ইউজ করি। একটা হচ্ছে পুল, পুশ করা, ঠিক আছে? যেমন ইমেল দেওয়া, মাইকে একটা ঘোষণা করা, এটা কি? পুশ টাইপের, পুশ টাইপ কমিউনিকেশন, ঠিক আছে? আর সবচেয়ে যেটা ইফেক্টিভ আমরা কমিউনিকেশন করি সেটাকে বলে ইন্টারেক্টিভ কমিউনিকেশন। ইন্টারেক্টিভ ক্যাটাগরি, যেগুলো ইন্টারেক্টিভ, যেখানে আসলে সেন্ডার এবং রিসিভার দুজন কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করতে পারে, সেটাকে আমরা বলি ইন্টারেক্টিভ কমিউনিকেশন। যেমন আমাদের কথা বলতেছি আমরা ইন পার্সন বা ভার্চুয়ালি, যেমন এখানে আমরা কি, আমরা যে এখন যে ফরম্যাটে আছি, ভার্চুয়ালি আছি, কিন্তু এটা কি ইন্টারেক্টিভ না আমাদের ক্লাসটা এখন? হ্যাঁ। হ্যাঁ, আমাদের ক্লাসটা এখন ইন্টারেক্টিভ, কিন্তু আমরা ইন্টারেক্টিভ মোডে আছি। হ্যাঁ, যদিও ভার্চুয়াল, কিন্তু আমরা কিন্তু ইন্টারেক্টিভ। এট এনি টাইম ইউ ক্যান রিচ মি, আই ক্যান অলসো রিচ ইউ। আচ্ছা, আর একটা আছে যেটা হচ্ছে পুল করা। পুল করা হচ্ছে, পুল আসলে আমরা ওই জায়গায় ইউজ করি যেখানে ইনফরমেশন অনেক বেশি বা অডিয়েন্স অনেক বড়। তখন আমরা কোনো একটা জায়গায় ইনফরমেশন বা নলেজ রেখে দিই, যার যেটা লাগবে সে সেটা সেখান থেকে পিক করে নিই। এটা হচ্ছে পুল টাইপ ইনফরমেশন। আমরা যে গুগলে সার্চ করি, এটা কি পুল লাইক পুশ? গুগলে সার্চ করে ইনফরমেশন নিয়ে আসা, পুল। কুল। পুল করে নিচ্ছি আমরা, ঠিক আছে? আমরা দেখুন বিভিন্ন রিপোর্ট টিপোর্ট পাবলিশ করে দিই, যখন যখন একটা ফিজিবিলিটি স্টাডি বা রিপোর্ট ফাইনাল হয়ে যায় তখন এটা কিন্তু আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিই গ্লোবালি, যার যেটা লাগবে সে এখান থেকে নিয়ে নিবে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি পুল করা। তাহলে আমরা এই ক্যাটাগরি তিনটা সবাই ইউজ করেছিলাম। এই তিনটার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা তিনটার মধ্যে? ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ, ঠিক আছে। কিন্তু এই পুল, পুশ, ইন্টারেক্টিভ তিনটেই কিন্তু আমরা বিভিন্ন সময় ইউজ করতে হবে। তো দেখবেন যে কোনটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট এবং কোথায় কোনটা বলা আছে সেই অনুযায়ী ইউজ করবেন, ঠিক আছে? আমরা আগে যে একটু দেখলাম এই সবগুলি কিন্তু ওই ক্যাটাগরির মধ্যে পড়বে, দেখবেন। ওকে, আর একটা আমাদের দেখতে হবে, কমিউনিকেশন কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, তাই না? এবং কমিউনিকেশনে অনেক কনসিডারেশন আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কি জিনিস মাথায় রাখতে হবে? কিছু এক্সাম্পল আছে, যেমন আর্জেন্সি অফ ইনফরমেশন, ঠিক আছে? দেখতে হবে আর্জেন্সি কিরকম। একটা সিরিয়াস ইস্যু ঘটে গেছে, আপনি কাউকে না জানায় চুপচাপ বসে আছেন, ঠিক হবে? ঠিক হবে না, তাই না? তারপরে আপনি যে টেকনোলজি ইউজ করছেন সেটা কি রিলায়েবল, সিকিউর, নাকি আপনার ইনফরমেশন সবাই নিয়ে পেয়ে যাচ্ছে, এরকম যাতে না হয়। আপনার লোকজন যেরকম আছে সেই ধরনের ইউজ অফ ইউজ করতে হবে, ঠিক আছে? তার মানে কি, আপনার সরকারি জায়গায় দেখবেন যে মেইল করলে বসরা কেউ মেইল খোলে না। হুম। আমার প্রাইভেট সেক্টরে মেইলই সব কাজ হয়ে যায়, নাকি? জি। বসকে মেইল দিবেন, সে যদি বলে ইয়েস, কাজ কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। দ্যাট ইজ অর্ডার। কিন্তু সরকারি জায়গায় মেইল দিয়ে কোনো অর্ডার কিন্তু এক্সিকিউট হয় না, এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশে। হ্যাঁ, মেইল দিলাম, দেখা যাবে সে যে মেইল এক সপ্তাহ ধরে খোলেই না। সরকারি জায়গায় কি, আপনাকে চিঠি দিতে হবে, ইও নোট দিতে হবে, হার্ড কপি দিতে হবে, তাহলে এটা কাজ হবে। তার মানে আপনাকে দেখতে হবে যে কাদের সাথে আপনি কাজ করতেছেন, সেইভাবে কিন্তু ইউজটা মাথায় রেখে টুলস, টেকনোলজি ইউজ করতে হবে। প্রজেক্ট এনভায়রনমেন্ট কিরকম, ল্যাঙ্গুয়েজ কিরকম, ফর্মালিটি কিরকম। প্রাইভেট সেক্টরে অনেক ইনফর্মাল, আবার ফোর্সে কিংবা যদি গভর্নমেন্ট সেক্টর বলি একদম খুবই ফর্মাল। তো সেভাবে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এবং সেভাবে কিন্তু আপনাকে কমিউনিকেশনটাকে করতে হবে। সেন্সিটিভিটি, কনফিডেন্সিয়ালিটি। তারপরে ওপিএ মানে কি? ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। আপনার যদি অর্গানাইজেশনে অলরেডি গাইডলাইন থাকে যে কিভাবে কমিউনিকেট করবেন, সেটা অবশ্যই ফলো করতে হবে। সব জায়গায় কি সোশ্যাল মিডিয়া ইউজ করার পারমিশন আছে সব অর্গানাইজেশনে, না। যে আপনি সব ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় দিবেন? নাই কিন্তু। হ্যাঁ, তো সেই সেই গাইডলাইন ফলো করে কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে টিভিতে চ্যানেলে ডাকলো, আপনি চলে গেলেন, গিয়ে যা ইচ্ছা বললেন, সেটা কিন্তু হবে না। আপনি টিভি চ্যানেলে গেলেও আপনাকে আসলে পারমিশন নিয়ে যেতে হবে যে আপনি ওই চ্যানেল দিয়ে কথা বলতে পারবেন কিনা, এবং বললেও কি টাইপের কথা বলবেন। অ্যাক্সেসিবিলিটি রিকোয়ারমেন্টস, এই জিনিসটা কি?
অ্যাক্সেসিবিলিটি, সবাই কি কানে শোনে? অনেকে কিন্তু কানে শোনে না, তাই না? সবার সব ইনফরমেশন জানার প্রয়োজন নেই, যার যতটুকু দরকার। হ্যাঁ, সেটাও আছে। আবার হচ্ছে আপনার যে যে এইরকম বধিরদের সাথে আপনি কমিউনিকেট করতেছেন, ব্লাইন্ডদের সাথে কমিউনিকেট করতেছেন, সেগুলো মাথায় রাখতে হবে। এই জন্য দেখবেন যে আমরা যখন ওয়েব টেকনোলজি ইউজ করি, তখন কিন্তু অ্যাক্সেসিবিলিটির জন্য যারা আসলে অন্ধ বা কানে শুনতে পাচ্ছে না, তারা কিভাবে দেখবে, বুঝবে, তারা কিন্তু ব্যবস্থা নিতে হয় অনেক সময়। হুম। আর যেটা বললেন যে সবকিছু কিন্তু সবার জন্য ওপেন থাকবে না, ডেটা প্রোটেকশন লস, রুলস, এগুলো মানতে হবে। এই সবকিছু কনসিডার করে কিন্তু আপনাকে কমিউনিকেশনটাকে প্ল্যানটা করতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন কিভাবে ঘটে, এটার মডেলটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে আমাদের, হ্যাঁ, কাজ করতে সুবিধা হবে। এই জন্য এখানে একটা মডেল দেখানো হয়েছে। এই মডেলটা যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি, স্পেশালি ইলেকট্রিক্যাল বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারা এটা অবশ্যই পড়েছেন। ওর একটা টেক্সটে অবশ্যই ছিল এটা। কমিউনিকেশন করার সময় 5-6টা কম্পোনেন্ট কাজ করে। একটা প্রথম মেইন যে কম্পোনেন্ট, সেন্ডার। এই যে আমি এখানে কথা বলতেছি, এটা কি? আমি সেন্ডার। আমার ইনফরমেশনটা কিন্তু এনকোড হয়ে ইন্টারনেটের থ্রুতে, এই যে এটা হচ্ছে মিডিয়াম বলি আমরা, মিডিয়াম হচ্ছে অ্যানাদার কম্পোনেন্ট। মিডিয়ামের থ্রুতে আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের ওখানে এটা ডিকোড হয়ে আপনি অ্যাজ এ রিসিভার আপনি ওটা বুঝতে পারছেন। যখন আপনি কথা বলছেন, তখন সেটা কিন্তু আবার এনকোড হয়ে অ্যাজ এ ফিডব্যাক আমার কাছে আসছে, আমি সেটা আবার ডিকোড হয়ে বুঝতে পারছি। এই যে এনকোডার, ডিকোডার, সেন্ডার, রিসিভার, মিডিয়াম, এই 5টা কম্পোনেন্ট সমস্ত সব কমিউনিকেশনে কাজ করে, তাই না? এর সাথে দেখেন অনেক সময় কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হয়, ঠিক আছে? যেমন নয়েজ কিন্তু টেকনিক্যাল নয়েজ হতে পারে। এরকম টেকনিক্যাল নয়েজ যে আপনার ওখানে ইন্টারনেট ড্রপ হয়েছে, আপনি আমার কথা বুঝতে পারবেন না। এটা হচ্ছে টেকনিক্যাল নয়েজ। আর একটা কি নয়েজ হতে পারে? সাবজেক্টিভ নয়েজ কিন্তু হতে পারে, অন্য ধরনের নয়েজ। কিরকম? যে আমি সিলেটের ভাষা বুঝি না, আপনি আমার সাথে কথা বলতেছেন সিলেটি ভাষায়, তাহলে কি এটা কি আমার জন্য নয়েজ না? হুম। সেদিন লিফটে যাওয়ার সময় দুই চাইনিজ খুব পটপট করে কথা বলতেছে, তা আমার খালি মনে হচ্ছে যে কখন আমার ফ্লোরে নামবো আমি, কারণ এটা আমার কাছে খুবই নয়েজ লাগতেছে, যেহেতু কিছু বুঝছি না আমি। সো মনে রাখতে হবে, নয়েজটা কিন্তু শুধু টেকনিক্যাল নয়েজ না। এই যে এই জিনিসগুলো কিন্তু নয়েজ। অডিয়েন্স বুঝে যদি আপনি কথা বলতে না পারেন, তাহলে কি হবে? দ্যাট ইজ অলসো নয়েজ ফর দেম। ঠিক আছে না? সো এই নয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নয়েজ থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে কিন্তু, নয়েজ থেকে। এটা টেকনিক্যাল নয়েজ না, আপনার আসলে সাবজেক্টিভ নয়েজ, যেগুলো আমরা অনেক সময় ইগনোর করি, বুঝি না। এরপরে দেখেন এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানেন? এই যে এই দুটো পার্ট, সব এটা খেয়াল করেন। আপনি যে সেন্ডার, আপনার কারেন্ট ইমোশনাল স্টেট, আপনার এখন মনের কি অবস্থা, আর যাকে বলতেছেন তার কি মনের অবস্থা, এই দুইটার পার্থক্যের কারণে কি কমিউনিকেশন ডিফারেন্ট হয়ে যেতে পারে না? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। তো আপনার বস এখন খুব ক্ষিপ্ত হয়ে আছে, এই সময় কি আপনি কোনো একটা সিলি ম্যাটার নিয়ে যাবেন? যাবেন না কিন্তু। আপনাকে বুঝে যেতে হবে যে কখন আপনি কোন কথাটা বলবেন। সেটা কিন্তু ইমোশনাল স্টেট যেমন আপনার আছে, অন্যটা আরো কিন্তু বুঝতে হবে কখন কোন ইনফরমেশনটা দিতে হবে। কালচারাল অ্যাওয়ারনেস মহা ইম্পর্টেন্ট। জেনারেশন গ্যাপ আছে কিন্তু আমাদের মধ্যে, তাই না? ঠিক আছে না, জেনারেশন গ্যাপ। আমরা এখন XYZ, বেবি বুমার্স, সবাই কিন্তু একই সময় আছি আমরা। হ্যাঁ। তো নতুনরা যেভাবে টেকনোলজি ইউজ অ্যাডাপ্ট করছে, আমাদের বাচ্চারা, দেখবেন আমরা কিন্তু এরকম এক্সপার্ট না, তাই না? হুম। এই 4-5 বছরের বাচ্চা, সে কোনো লেটারও বোঝে না। 2-3 বছরের বাচ্চা, সে দেখবেন গেম খেলে যাচ্ছে। কিভাবে বুঝতেছে? উই ডোন্ট নো, আমি বুঝতেছি না আসলে, তারা কিন্তু চমৎকার গেম খেলতেছে। তারপর হচ্ছে ন্যাশনালিটি, মাথায় রাখতে হবে যখন কমিউনিকেশন করবে। প্রফেশনাল ডিসিপ্লিন, আপনি ইঞ্জিনিয়ার, কথা বলতেছেন সাধারণ মানুষজনের সাথে, কোন একটা কিছু বুঝাচ্ছেন, তাহলে আপনি যদি ইঞ্জিনিয়ারিং টার্ম ইউজ করেন, তারা কি বুঝবে? বুঝবেন না। না। তো এটা মাথায় রেখে কিন্তু কমিউনিকেট করতে হবে। জেন্ডার মাথায় রাখতে হবে, সব জায়গায় একই কথা বলা যাবে না। এই জন্য আমরা অনেক সময় বলি যে সব অফিসে কিছু মেয়েও দরকার, তাহলে আমাদের কথাবার্তা একটু শালীন হয় আর কি, তাই না? অবশ্যই আমরা, হ্যাঁ,
যে কথা বলতে পারি, মেয়েরা থাকলে কিন্তু এরকম কথা বলতে পারি না। তো জেন্ডার মাথায় রেখে কথা বলতে হবে। পার্সোনালিটি বায়াস, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, কে বা কার বায়াস, হ্যাঁ, এগুলো জেনে কথা বলতে হবে, নাহলে আপনি হয়তো এমন জায়গায় এমন কথা বললেন যেটা আপনার জন্য ব্যাকফায়ার হয়ে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে কিন্তু কথা বলতে হবে। আমার কাছে এই জিনিসের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। ঠিক আছে, কাহিনী বিষয় স্টেট, স্টেট এবং এই যে কথাগুলো আমরা বলবো, এগুলো মাথায় রেখে আসলে যদি কমিউনিকেট করি আমরা, তাইলে সাকসেসফুল কমিউনিকেশন হবে। তাহলে আমরা স্টেক হোল্ডারকে ইনফ্লুয়েন্স করার মেইন তিনটা জিনিস, একটা হচ্ছে স্টেক হোল্ডারকে ইনভলভ করতে হবে, হ্যাঁ, তারপর আমরা যে এনগেজমেন্ট প্ল্যান তৈরি করলাম সেটা এনাবল করতে হবে, এবং সেটাকে সাস্টেইন করতে হবে কন্টিনিউয়াসলি, এবং এটা আপডেট করার চেষ্টা করতে হবে যে এটা কি ইফেক্টিভ হয়েছে নাকি আসলে আরো বেটার করা যায়। হ্যাঁ, তো এই সাস্টেইন এবং আসলে আমাদের এনগেজমেন্ট প্ল্যান কমিউনিকেশন প্ল্যান ঠিক আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? তার জন্য একটা চমৎকার টুল আছে, এই টুলটার নাম হচ্ছে সিম, স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট, হ্যাঁ, ম্যাট্রিক্স। এখানে দেখেন স্টেক হোল্ডারকে আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছি, দেখেন: আনঅ্যাওয়্যার, রেজিস্ট্যান্ট, নিউট্রাল, সাপোর্টিং এবং লিডিং। ঠিক আছে, এই লিডিংটাই চ্যাম্পিয়ন, হ্যাঁ। তো আমরা যখন একটা স্টেক হোল্ডার আইডেন্টিফাই করছি, এই যে 1 2 3 4 5 করার পর আমরা আসলে নিজেরা অ্যাসেস করতেছি যে সে আসলে এই প্রজেক্টের ইম্প্যাক্ট কি, আউটকাম কি, ইনফ্লুয়েন্স কি, সেই ব্যাপারে কি সে অ্যাওয়ার আছে নাকি আনঅ্যাওয়ার। হ্যাঁ, এই যে দেখেন সি এবং ডি আছে, কিন্তু দেখেন সি এবং সি মানে হচ্ছে কারেন্ট এনগেজমেন্ট লেভেল। আমরা দেখলাম যে স্টেক হোল্ডারটা এখন সে কারেন্ট এনগেজমেন্ট লেভেল এখানে আছে রেজিস্ট্যান্ট, কিন্তু আমার তাকে আসলে দরকার হচ্ছে সাপোর্টিভে। ডি মানে হচ্ছে ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল। তার মানে সে এখন সিতে, সি আছে মানে কারেন্ট এনগেজমেন্ট লেভেল রেজিস্ট্যান্টে আছে, কিন্তু আসলে প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার জন্য আমার দরকার ডি তে, সাপোর্টিভে। তো আমি লিখবো ডি। এবার পয়েন্টটা অ্যানালাইসিস করে আমি দেখলাম সে এখনো আনঅ্যাওয়্যার আছে কারেন্ট, কিন্তু তাকে আসলে আমার দরকার, হ্যাঁ, লিডিং এ। আবার 3 নম্বর জন হয়তো সে রেজিস্ট্যান্ট এখানে আছে, তাকে মিনিমাম আমার দরকার নিউট্রালে। প্রজেক্টে যখন আমরা এই যে প্রাথমিক স্টেজে আছি, তখন আমরা এই টেবিলটা পপুলেট করবো স্টেকহোল্ডারকে, মেইন কি স্টেকহোল্ডারকে নিয়ে। এবং আমরা এনগেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান এক্সিকিউট করার পরে যখন আমার প্রজেক্টের এক্সিকিউশনে থাকবো, তখন মাঝে মাঝে এই টেবিলটা চেক করে দেখবো যে আসলে এই লোকটা এখান থেকে এখানে গিয়েছে কিনা, কিংবা যে রেজিস্ট্যান্ট ছিল সে কি এখন এখানে আসছে নাকি এখন এই জায়গায় আছে। তার মানে আমাদের এনগেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন প্ল্যান ঠিক মতো কাজ করছে না, আমাদেরকে আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে, অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ঠিক আছে, এইভাবে এই ডকুমেন্টটা কিন্তু আমরা প্রজেক্টের শুরুতে ইউজ তৈরি করব, আর থ্রু আউট দ্য প্রজেক্ট কিন্তু আমরা এটাকে ইউজ করবো, করে দেখবো যে আসলে কোন জায়গায় স্টেক হোল্ডার এখন আছে। কোন স্টেক হোল্ডারকে যদি আমরা এরকম পাই সি কমা ডি, তার মানে কি? 4 নম্বর স্টেক হোল্ডার অ্যানালাইসিস করে আমরা দেখলাম সি কমা ডি, তার মানে কি? মানে কোনো চেঞ্জ দরকার নাই, কারেন্ট এন্ড ডিজায়ার সেম। হ্যাঁ, মানে আমরা যেরকম ডিজাইন করতেছি সে অলরেডি ওই জায়গায় আছে, তার মানে তাকে আমাদের খুব একটা এফোর্ট দেওয়া দরকার নাই। বুঝে গেলাম আমরা এখান থেকে অন্যদেরকে নিয়ে আমরা বেশি ফোকাস থাকি, কারণ অলরেডি সেই লেভেলে আছে। ঠিক আছে, তো এখানে একটা মানে ওই যে আপনাদের যে কেসটা আছে সেই কেসটার উপর বেস করে আসলে বিভিন্ন স্টেক হোল্ডারকে ওরা এভাবে অ্যানালাইজ করছে যে কে কোন জায়গায় আছে। তাহলে এই ডকুমেন্টটা কিন্তু একটা চমৎকার টুল, হ্যাঁ, বা আর্টিফ্যাক্টস যেটা আমরা ইউজ করতে পারি। শুরুতে আমরা তৈরি করব, আর থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা ইউজ করবো। সেই হচ্ছে আমাদের স্টেক হোল্ডার নিয়ে আমাদের আলোচনা ছিল। সবাই মনে রাখবেন আমরা এখানে কিন্তু আলোচনা করলাম স্টেক হোল্ডার এবং কমিউনিকেশন নিয়ে কিন্তু আলোচনা করলাম। আমি আবার একটু র্যাপ আপ করছি। এটা আমরা পড়লাম কোথা থেকে দেখেন, 6 এডিশনে আমরা পড়লাম দুইটা নলেজ এরিয়া, একটা হচ্ছে স্টেক হোল্ডার, আর একটা হচ্ছে কমিউনিকেশন। 7 এডিশনে আমরা কভার করলাম একটা পারফরমেন্স ডোমেইন, স্টেক হোল্ডার, সেখানেই আসলে কমিউনিকেশনটাও আছে বিল্ট ইন, ওর ভিতরেই আছে দেখবেন। আলাদা কোনো পারফরমেন্স ডোমেইন কিন্তু নাই কমিউনিকেশন নিয়ে 7 এডিশনে, কিন্তু 6 এডিশনে দুইটা চ্যাপ্টার ছিল। এখন এর সাথে সাথে যদি আমরা একটু ব্যাক করি ইয়াতে, আমি যে আজকে ক্লাসের শুরুতে কয়েকটা টেবিল বানালাম মনে আছে, সেই টেবিল গুলোতে আমরা একটু যদি যাই, লেটস সি।
তাহলে আমরা প্রথম যাব হচ্ছে এই যে এটাতে, প্রসেস ম্যাট্রিক্স। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে আমরা কি কভার করলাম দেখেন, আমরা কিন্তু এই যে আমরা এই যে লাস্টের যে টপিকটা স্টেকহোল্ডার এনগেজমেন্টের, এই দুইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এই দুইটা একটু লিখে রাখেন ওখানে, এখন আপনারা লিখেন, আমরা এখানে লেখা আছে, আমি লিখছি না। আইডেন্টিফাই স্টেক হোল্ডার এবং প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এই দুইটা নিয়ে আমরা কথা বললাম। সবাই লিখেছি? তাহলে আইডেন্টিফাই স্টেক হোল্ডার এটা হচ্ছে প্রসেসের নামটা, কাজের নামটা। আর এইটা ইয়া কি, রেজাল্ট কি, কোথায় রাখি আমরা এটা স্টেক হোল্ডার? রেজিস্টারে রাখি, ঠিক আছে। সমস্ত স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যাসেস করে আমরা কোথায় রাখি? স্টেক হোল্ডার রেজিস্টার। আর প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এই প্রসেস করে আমরা কি তৈরি করি আসলে? স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান আমরা তৈরি করি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। তবে একটু একটু লিখি, কারণ এটা খুব কাজে লাগবে আপনাদের পরে। হ্যাঁ, তাহলে আমরা সমস্ত স্টেপগুলোকে আইডেন্টিফাই করে স্টেপগুলো রেজিস্টারে রাখলাম। আর প্ল্যান করে স্ট্র্যাটেজি লিখলাম আমরা এনগেজমেন্ট প্ল্যানে। এবং আমরা আটটা জিনিস কিন্তু কভার করেছি, প্ল্যান কমিউনিকেশন। এটাতে আমরা দেখলাম যে কি কি কমিউনিকেশন লাগবে, কি কি মেথড ইউজ করতে পারে, পুশ পুল ইন্টারেক্টিভ, কি কি টুল ইউজ করা যায়। তারপরে কনসিডার করতে হবে কি কি করার সময়, কমিউনিকেশন মডেল আমরা দেখলাম। ঠিক আছে না? এই সবকিছু আমরা করে আসলে কি করার চেষ্টা করলাম, আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার চেষ্টা করলাম। হ্যাঁ, যদি আমরা প্ল্যানটা এখানে দেখি নাই, অন্য একটা টপিকে দেখবো, কিন্তু আসলে এখানে আমরা মেইনলি প্ল্যানটা করলাম যে কিভাবে আমরা কমিউনিকেট করবো। প্ল্যানিং নিয়ে অন্য একটা টপিক আছে সামনে, লেসন 3-তে, তখন আমরা আর একটু ডিটেল আলোচনা করবো এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা দিব। তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু আমরা কভার করলাম। এবার আসি আমরা আমাদের এইটাতে, কোনটাতে আসলাম? প্রজেক্ট ম্যানেজমেন্ট আর্টিফ্যাক্টস অফ ডকুমেন্টস। সবাই আমার সাথে আছি তো নাকি? জি। হ্যাঁ, এখানে দেখেন আমরা এক দু- একটা প্ল্যানিং ডকুমেন্ট কভার করলাম, তাই না? দুইটা, একটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখি, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। এটা প্ল্যানিং এর মধ্যে একটা ডকুমেন্ট আমরা কভার করেছি। একটা ফুললি আমরা কভার করি নাই, তারপর আলোচনা একটু করেছি আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। আর এইখানে আমরা একটু নাম্বারিং দেব। এক, আমরা কি দেখলাম? স্টেক হোল্ডার রেজিস্টার। স্টেক হোল্ডার রেজিস্টার কিন্তু কোনো প্ল্যানিং ডকুমেন্ট না, না, এটা কিন্তু প্রজেক্ট ডকুমেন্ট। ঠিক আছে না? প্রজেক্টের কাজ করার জন্য ডকুমেন্ট এটা, এই জন্য এটাকে আমরা প্রজেক্ট ডকুমেন্ট বলতেছি। আর স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা এই কয়েকটা জিনিস দেখলাম। অলরাইট। সো স্যার একটু আগের ডকুমেন্ট একবার দেখাবেন, কমিউনিকেশন স্টেক হোল্ডার কি কি করলাম? এই যে ম্যাট্রিক্স টেবিলটাতে আমরা আসলে এই যে এখান থেকে করেছি, এই দুইটা আইডেন্টিফাই করছি, করে স্টেক হোল্ডার রেজিস্টারে রেখেছি। আর এনগেজমেন্ট প্ল্যান করে আমরা এনগেজমেন্ট প্ল্যানে লিখেছি। আর কমিউনিকেশন ম্যানেজমেন্টের আমরা প্ল্যান কমিউনিকেশন করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে লিখেছি। যদি আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা এখন দেখাই নাই, কারণ পরে একটা টপিক আছে সেখানে দেখাবো, কিন্তু এখানে আমরা জাস্ট মেইন আলোচনা করলাম যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটাই কিন্তু কাজ করবে। ওকে, ঠিক আছে। থ্যাংক আর আপনারা যদি এইটাও একটু ফিল আপ করতে চান, এই যে এটা, যদি আমরা দেখি যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস জন্য কি কি টুল ইউজ করলাম আমরা। বলেন দেখি কি কি ইউজ করলাম আমরা। ওই যে পাওয়ার ইন্টারেস্ট পাওয়ার গ্রিড ইউজ ইন্টারেস্ট করেছি। ম্যাট্রিক্স। হ্যাঁ। পাওয়ার ইন্টারেস্ট গ্রিড ইউজ করেছি আমরা, গ্রিড। তারপর আমরা 3D, যেটা ছিল কিউব, স্টেক হোল্ডার কিউব নাম ওটা, হ্যাঁ, স্টেক হোল্ডার কিউব। কিউব। তারপর সেলিয়াস মডেল। ঠিক আছে। এই যে এরকম কিন্তু 3-4টা টুল আমরা ইউজ করেছি, এগুলো লিখে রাখলে আপনাদের পরে পড়তে খুব সুবিধা হবে।
তাহলে আমরা এখন পর্যন্ত এগুলো কভার করলাম, আরো কিছু ছিল আপনারা নিজে লিখবেন, লিখলে পরে আপনাদের যখন পড়বেন তখন সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা একটা নেক্সট বার্ন টপিকে ডাউন যাব। চার্ট করা হয়েছিল, এটা মনে হয় প্রথম হ্যাঁ, স্টেপটা শেষ হচ্ছে, তাই না? রাইট, বার্নডাউন চাপের এতে যে যাই আমরা, বার্নডাউন চার্ট মনে আছে? সেটা তো আমরা অলরেডি 6টা পার হয়ে গেছে আসলে। তাহলে আমরা দেখি ওটা যদি ড্র করতে যাই, ওটা আছে কিনা যাই না, এটা দেখি। থাকার কথা তো, হ্যাঁ আছে। তাহলে আমরা কিন্তু এখন 6:30 বাজে আসলে এখানে আছি আমরা, তাই না? 6:30 বাজে। আমরা 4টা দিয়ে শুরু করছিলাম, তার মানে কয়টা শেষ হয়েছে মাত্র? এখন বাজে 6:30, তার মানে আমরা এখানে আছি। একটা বাদ হয়ে গেছে, মানে এখানে আসছি আমরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টটা, আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেস হয়েছে এটুকু। ঠিক আছে, এখন আর 3টা বাকি আছে, রিমেনিং কয়টা? 3টা। তাহলে আমরা এখন কিন্তু এই জায়গাটাতে আছি, 6:30। ওকে, এইবার কিন্তু প্রতিদিন আসলে অ্যাজাইল টিম নিজে আপডেট করে এটা। হ্যাঁ, প্রতিদিন আপডেট করা যায় আজকে আমরা কোথায় গেলাম।